আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ, থার্ড ভয়েস অব দ্য গ্লোবাল সামিটে বক্তৃতায় প্রধান উপদেষ্টা। বিদায়ী আওয়ামী লীগ সরকারের গ্রেপ্তার মন্ত্রী উপদেষ্টাদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি। অনিয়ম, দুর্নীতি ও ছাত্র আন্দোলন ঘিরে তথ্য জানার চেষ্টা। চট্টগ্রাম বন্দরে 150 বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার, নৌযান চলাচল ঝুঁকিমুক্ত হওয়ার পাশাপাশি মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়ার আশা। এবং কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতি, জড়িত সন্দেহে 30 জন চিহ্নিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। থার্ড ভয়েস অফ দ্য গ্লোবাল সামিটে ভার্চুয়াল বক্তৃতায় এ কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। থার্ড ভয়েস অব দ্য গ্লোবাল সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গ্লোবাল সাউথের সামনে থাকা জরুরি সমস্যার উপর আলোকপাত করেন। The theme of this summit, as well as for this inaugural leaders session, an empowered global south for a sustainable future, is a very timely and appropriate one. The global south must work together to ensure sustainable future for our Mother Earth. We can start with the vision of building a world of 3 zeros. Zero net carbon emissions, zero wealth concentration, and zero unemployment. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, we can set our path to create a world of 3 zeros. বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. সকলের সাথে কাজ করতে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anyone. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. They approach the nearby shopkeepers to buy paints and brushes for them. They make up their own subject and own messages. Messages they are painting will thrill anybody. Anybody can read in them what the youth are dreaming of. It is our job to make their dreams come true. উন্নয়নের সবকিছুতে যুবকদের অংশগ্রহণের উপর যোগ দেন শান্তিতে নোবেল বিজয়ী এই বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে শুক্রবার রাতে একদল সাদা পোশাকধারী পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে ঠাকুরগাঁওয়ের বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চট্টগ্রাম বন্দরের প্রধান চ্যানেলে প্রায় ১৫০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ উদ্ধার করেছে হীরামন সালভেজ লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদ সহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। ১০০ বছর আগের ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের সল্টঘোলা ঘাট ও ডাঙ্গারসর ঘাটের মাঝামাঝিতে প্রায় ১০০ বছর আগে কয়লার ইঞ্জিন চালিত একটি জাহাজ ডুবে যায়। কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন সালভেজ দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টায় জাহাজটি উদ্ধার করে। চট্টগ্রাম বন্দর এলাকায় শতাধিক জাহাজ উদ্ধার করলেও এটি উদ্ধারে চ্যালেঞ্জের সম্মুখীন হন ডুবুরিরা। কর্ণফুলী চ্যানেল ABC এই চ্যানেলে সর্বনিম্ন ১৫০ জাহাজ উঠেছি কোনো টাকা ছাড়া। ডুবে থাকা জাহাজ উদ্ধারে খুশি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। আমাদের মোহনাতে যেই অ্যাঙ্কারেজগুলো পড়ে আছে সেই জিনিসগুলোকে যদি উদ্ধার করা হয়, বন্দরের যে আপনার টাকা খরচ সেটা থেকেও যেমন বাঁচবে, পাশাপাশি যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা তার থেকেও কিন্তু আমাদের যারা শিপিং ব্যবসায়ী আছে আমাদের জাহাজগুলো অনেক নিরাপদ থাকবে। এর ফলে বন্দরের নৌ চ্যানেল অনেকটা নিরাপদ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডুবন্ত র্যাকগুলোর কারণে সাধারণত সিলটেশনটা হয়। সিলটেশন হলে এই সিলটেশন আবার ড্রেজিং করতে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তো সব বিবেচনায় এই র্যাকগুলো রিমুভাল হয়ে গেলে এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একদিক থেকে চ্যানেল সচল থাকবে, অন্যদিক থেকে আর্থিকভাবে আমরা লাভবান হব। জাহাজে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। প্রায় ৬০ ফিট গভীর থেকে এই জাহাজটির প্রায় ১/৩ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুরো জাহাজটি উদ্ধার করা গেলে তাহলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে আর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডাঙ্গারসর উপকূল থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে সব হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩০ জনকে চিহ্নিত করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। লালন অসনের রিপোর্ট। ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। নৃশংস এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। নারীদের নিরাপত্তার দাবিতে রাত জেগে স্লোগানে মুখর ভারতের রাস্তাঘাট। চিকিৎসকদের পাশাপাশি রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, অভিনয়শিল্পী ও নানা মাধ্যমের সংস্কৃতি কর্মীরাও বিক্ষোভে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষও নেমে এসেছেন রাস্তায়। ভারতের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন IMA। ৫ দফা দাবিতে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার কর্মবিরতি করছেন চিকিৎসকরা। হাসপাতালে জরুরি সেবা চালু থাকলেও বহির্বিভাগ সহ অন্য সব সেবা বন্ধ রয়েছে। আরজি কর হাসপাতালের ঘটনার ন্যায় বিচার, চিকিৎসকদের সুরক্ষায় আইন প্রণয়ন ও হাসপাতালকে নিরাপদ জোন হিসেবে চিহ্নিত করার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আরজি করের মৃত চিকিৎসকের মা-বাবা তাদের মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নাম CBI-কে জানিয়েছেন বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা PTI। সে অনুযায়ী ৩০ জনকে চিহ্নিত করেছে CBI। আরজি কর হাসপাতালের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন তথ্য সামনে এসেছে। ১৪০ কোটি মানুষের দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে বলে ২০২২ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে ২০১২ সালে দিল্লিতে এক নারী শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ভয়াবহ ওই ঘটনার পর ওই নারী ভারতে নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রতীকে পরিণত হয়েছিলেন।
লায়লা নওশিন, চ্যানেল আই। হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার, একজন উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এক ছাত্রলীগ নেতাসহ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। এ নিয়ে জানতে ডিবি কার্যালয়ের সামনে আছেন শাকের আদনান, তার কাছে যাচ্ছি। আদনান, সাবেক উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ গ্রেপ্তারদের রিমান্ড নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আলাবি, ধন্যবাদ। আপনারা জানেন যে এখন পর্যন্ত 6 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, ছাত্রলীগ নেতা এবং একজন উপদেষ্টা এবং সাবেক একজন সেনা কর্মকর্তা রিমান্ডে আছেন। তো ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে রয়েছে। তো আপনারা জানেন যে গত মঙ্গলবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ওই দিনই সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করার পরে 10 দিনের রিমান্ডে নেওয়া হয় এবং প্রথম দিনে আমরা যতটুকু জানি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে মানে কী জন্য এটা হলো, কারা কারা দায়ী। তো সে বিষয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে এবং সেখানে স্থান পায় যে দুর্নীতি, অনিয়ম, বিভিন্ন আইনগত বিষয়গুলো উঠে এসেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এরপরে আপনারা জানেন যে এরপরে গত বৃহস্পতিবার আরও 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে রিমান্ডে নেওয়া হয়। তাদেরকে 10 দিনের, এর মধ্যে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এই 5 জনই আসলে 10 দিনের রিমান্ডে রয়েছেন। এবং এরপর আপনারা জানেন যে গতকাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তারের পরে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো সেটিও চলছে আসলে। তো এই আসলে এখন প্রেক্ষাপটটা আসলে যে বিভিন্ন কারণে কেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলো এবং এর পেছনে আসলে কার কার দায় ছিল বা আসলে কারা কারা এই বিষয়ে আসলে কার ভূমিকা ছিল, সবগুলো বিষয়ে আসলে দেখা হচ্ছে। আপনারা জানেন যে হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার পাশাপাশি আসলে বিভিন্ন বিষয় এখানে আসলে উঠে আসছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আলাভি, ধন্যবাদ আদনান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের অনুসন্ধানে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মপন্থা নির্ধারণে আগামী রোববার বৈঠক করবে কমিটি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। চিকিৎসাধীন শিক্ষার্থীদের কাছ থেকে বিল না নিতে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নরসিংদী জেলার পলাশের চর গ্রামের নারী উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি কোয়েলের খামার গড়ে নিজে স্বাবলম্বী হয়েছেন। গ্রামের অন্য নারীদেরও স্বাবলম্বী হতে সহায়তা দিয়েছেন। গড়ে তুলেছেন কোয়েলের বহুমুখী বাণিজ্যের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রাণীজ প্রোটিনের উৎস হিসেবে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কোয়েল পাখির। দেশে বড় হচ্ছে কোয়েলের বাজার, বাড়ছে উৎপাদন। নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর গ্রামের নারী আনোয়ারা খানম ডলি মাত্র 2টি কোয়েল থেকে গড়ে তুলেছেন কোয়েল পাখির বিশাল খামার। 2টা পাখি যখন 2টা ডিম পারে দেখে পরে শখ জাগলো যে একটা কিছু করি, মানে লেখাপড়া করছি, চাকরি বাকরি করতে দিব না। আমি কিন্তু বৈশা থেকে লাভ নাই, কাজের ফাঁকে ফাঁকে তো অনেক সময় বৈশা থাকি, তাহলে না কোয়েল পাখির ব্যবসায়ী করি। এই পেছনের বাড়িটা কত বছর আগের করা? এটা কি এই ব্যবসা? এটা হ্যাঁ, সম্পূর্ণ এই ব্যবসা থেকে। এই ব্যবসা থেকে? জি। বাড়ি আরেকটাও করছি। ও আচ্ছা, এটা যে আরেকটা বাড়ি করছেন? কোথায় এটা? ওই যে রাস্তার পাশে আল ইসলাম মডেল মাদ্রাসা দেখছেন না, ওইটা আমাদেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও করছেন আপনারা? জি। সব লিটার বসে দিয়া? জি। বাহ, মাশাআল্লাহ। নিজ পরিবারের অর্থনৈতিক ভিত তৈরির পাশাপাশি গ্রামের অনেকের কর্মসংস্থান তৈরি করেছেন এই উদ্যোক্তা। অনুপ্রাণিত করেছেন অনেককেই। আমরা করছি প্রায় 3-4 বছর। 3-4 কটা দিয়ে করছো তোমরা বা কতদিন যাবত করছো? তাদের কাছ থেকে প্রথম সম্ভবত 1000 নিছি। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে বাড়াচ্ছে। এই গ্রামটাতে ছড়াচ্ছে আরো? হ্যাঁ, গ্রামে তো ছড়াচ্ছে, পুরো বাংলাদেশে ছড়াচ্ছে। আচ্ছা। এই উদ্যোগ গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতিতে নারীর শক্ত অবস্থানের একটি উদাহরণ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক সাগরের মতো বিশাল না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা বড় খামার গড়ে তুলেছেন পলাশের এই নারী, যা স্থানীয় পর্যায়ে অন্য নারীদের জন্য তো অনুকরণীয় হচ্ছেই, এর বাইরেও সারা দেশে
তার এই প্রসার করা কোয়েল খামারগুলো আমাদের নারী অর্থনীতিতে রাখছে অনেক বড় ভূমিকা। নরসিংদীর পলাশীর চরের ডলির কোয়েল খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। মক্কার জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহায় যাতায়াতের সুবিধার জন্য কেবল কার সিস্টেম চালু করবে সৌদি আরব। 2025 সালের মধ্যে এই সেবা চালু করার আশা করছে মক্কা কর্তৃপক্ষ। জাবাল আল নূর পাহাড় আলোর পাহাড় হিসেবেই বেশি পরিচিত। পাহাড়টি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেরা গুহা যেখানে অবস্থিত সে স্থানে সাংস্কৃতিক বিভাগ গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। কেবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ। কেবল কার হজ যাত্রী সহ বছরের বিভিন্ন সময়ে আসা দর্শনার্থী ও সাধারণ মানুষকে হেরা গুহায় নিয়ে যাবে। হেরা গুহা পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটির উচ্চতা 634 মিটার। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা স্থগিত হওয়ার পরে হামলা জোরদারের আভাস দিয়েছে ইসরায়েল। আবারও গাজার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার এই দক্ষিণাঞ্চল সেফ জোন হিসেবে পরিচিত। মধ্য গাজায় ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় 10 মাস ধরে চলা সংঘাতে 40,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 17,000-ই শিশু। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে আমন আবাদে স্বস্তি ফিরেছে কৃষকের। বৃষ্টি নির্ভর আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। সার কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন কৃষক। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী এবছর শতভাগ জমিতে আমন রোপণ করেছেন কৃষক। রোপণ মৌসুমের শুরু থেকেই বৃষ্টি হওয়ায় এবছর সেচ নিয়ে চিন্তা নেই কৃষকের। সতেজ ধান গাছের বৃদ্ধিতে সার প্রয়োগ ও পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন তারা। সার কম রাখার কারণ হলো আকাশের বৃষ্টিটাই কিন্তু একটা সারের কাম করে। এই ঘন বৃষ্টির কারণে একটু আবাদটা ভালো দেখা যায়। এবারকা আমন ধানে সেচ দেওয়া লাগে নাই বেশি, একবার সেচ দিছি হয়ে গেছে। আগের বার অনেক 3-4 বার সেচ দেওয়া লাগছে। এই আবার সুবাদ করতেছি, এদের সাহায্য চাই, ভালো ঔষধ, ভালো সার, ভালো পরামর্শ, যাতে আমরা ফসল তুলতে পারি, আমরা বাঁচবো, দেশও বাঁচবে। সার যেমন কালকে আমরা এর আগে ঢ্যাপ আনলাম মনে করো 1050 টাকা জস হলো, কালকে নিলাম 1150 টাকা। ওইটার জন্য সরকার নিয়ন্ত্রণ রাখতে পারে, এইটাই আমাদের চাওয়া। আমনের বাম্পার ফলনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমনের অবস্থা খুবই ভালো। যেগুলি কৃষি পর্যায়ে সেগুলোতে কিছু কিছু জায়গায় প্রথম যে টপ ড্রেস উপরিপূরক, ইউরিয়া উপরিপূরক, সেটি চলমান রয়েছে এবং আমরা কৃষকদের পাশে সার্বক্ষণিক অবস্থান করে কৃষক ভাইদেরকে আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সেগুলো যাতে যথাযথভাবে ব্যবহার করে সেই বিষয়ে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি, যাতে তারা একটা বাম্পার ফলন পায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 1,66,923 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। সোনাইমুড়ি উপজেলায় এই কূপ থেকে প্রতিদিন 19 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। এতে দেশের গ্যাস সংকট অনেকটাই কমবে বলছেন সংশ্লিষ্টরা। আলাউদ্দিন শিবলির তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের 29 এপ্রিল থেকে ওয়াসেকপুর গ্রামের বেগমগঞ্জ 4 নম্বর কূপে গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। প্রাথমিকভাবে কূপটির 3টি স্তরে গ্যাসের সন্ধান পায় কোম্পানিটি। সর্বনিম্ন স্তরের উৎপাদন পরীক্ষার পর জানা যাবে কূপে মজুদ গ্যাসের পরিমাণ। আমরা এখানে একটা সময়ে আমরা গ্যাস কিক খাই, যে কিকটা মূলত একটা সময়ে মাগুরছড়া টেঙ্গাটিলা ব্লো আউট হয়ে গেছিল। আমরা কিন্তু সেরকম পরিস্থিতিতে চলে গেছিলাম এখানে, কিন্তু আমরা সেটা 48 ঘন্টা দিন রাত পরিশ্রম করে
খননের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। সারাউন্ডিং অন্যান্য ওয়েলের যে আমরা ডিল করেছি সেগুলো থেকে কোরিলেশন করে এই ওয়েলে কী ধরনের সেফটি মেজার করতে হবে সেগুলো আমরা আমাদের জিটিওতে মানে জিওলজিক্যাল টেকনিক্যাল অর্ডারে আমরা লিখে থাকি এবং সেই অর্ডারটাই আমরা ফলো করে একটা ড্রিলিংয়ে চলে যাই, একটা ওয়েলে ড্রিলিংয়ে চলে। এটা একটা ফ্লেমেবল গ্যাস এবং এটা একটা বায়ুমণ্ডলে ক্ষতি করতে পারে, সেজন্য আমরা গ্যাসটাকে পুড়িয়ে দিয়ে নিরাপত্তা বিধান করছি। লোকাল যে ডোমেস্টিক ডিমান্ড সেই গ্যাস দেওয়ার পরেও আমাদের গ্যাসটা উজ্জিত থাকবে এবং জাতীয় গ্রিড লাইনে দিতে পারলে দেশের মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। এসব গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। নতুন গ্যাস পাওয়াতে আমরা নোয়াখালীবাসী অত্যন্ত খুশি। নোয়াখালীর উন্নয়নে এই গ্যাস কূপটা কাজে লাগুক, শিল্প কারখানার উন্নয়ন হোক এবং কলকারখানা সৃষ্টি হোক, কর্মসংস্থানের সৃষ্টি হোক। এই গ্যাসটা জাতীয় গ্রিডে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পাইপলাইনের ব্যবস্থা নাই। আবার সেখানে গ্যাসটা মানুষ সংযোগ পাবে, দীর্ঘদিনের মানুষের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই দুঃখ দুর্দশা লাঘব হবে। পর্যায়ক্রমে বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বাংলাদেশের এই যে চলমান গ্যাস সংকট চলছে বৈশ্বিক পরিস্থিতিতে এই গ্যাস প্রাপ্তি এদের অনেকটুকু লাভ করবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও বেগমগঞ্জ 4 নম্বর আর 5 নম্বর ডিলিং হবে, 6 নম্বর ডিলিং হবে, সেগুলাতে এই তথ্যপত্রগুলো আমাদের খুব কাজে দিবে এবং টোটাল রিজার্ভ যদি আমাদের আরও বেশি আশা হবে বলে আমরা আশা করছি। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ডোপিং আইন অমান্যের অভিযোগে শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যান নিরোশান ডিক ভেলাকে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের তদন্ত চলার সময় 31 বছর বয়সী ডিকা ভেলা কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বলে জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। সদ্য সমাপ্ত লঙ্কান প্রিমিয়ার লিগ চলার সময় পরিচালিত ডোপিং পরীক্ষায় উতরাতে পারেননি ডিকভেলা। ফলে আইসিসির ডোপিং নীতিমালা ভঙ্গের দায়ে তার এই শাস্তি। ডিকভেলা পিএল গল মার্ভেলাসের অধিনায়ক ছিলেন। 10 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই বাঁহাতি ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে 54 টেস্ট, 55 ওডিআই এবং 28টি টি20 ম্যাচ খেলেছেন। সবশেষ বাংলাদেশ সফরে ডিকা ভেলা শ্রীলঙ্কার স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি।